ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয়ে সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। তুমি যে কোনো পরীক্ষায় যদি বসো, যে কোনো পরীক্ষা, সেটা হতে পারে স্টেটের ডাব্লিউপি বলো, কেপি বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, গ্রুপ সিডি বলো, এছাড়াও সেন্ট্রালের পরীক্ষা এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, রেল বলো, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, স্টেনো, যে এমটিএস, যে পরীক্ষায় দাও না কেন, আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের যদি নাম্বার সিস্টেম খুব ভালো থাকে তাহলে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো। তো সেই নাম্বার সিস্টেম নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। কী রকম প্রশ্ন আসে, কী রকমভাবে কোশ্চেনগুলো হয়, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেই কথা হচ্ছে কি, তো আমরা জানি যে ম্যাথ, আমাদের যে কোনো ম্যাথ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস খুব ভালো করে জেনে রাখতে হবে। সেই কয়েকটা জিনিস কি রয়েছে? এক, ম্যাথের কনসেপ্ট। আমাকে ম্যাথের কনসেপ্ট খুব ভালো করে রাখতে হবে, খুব ভালো করে কনসেপ্ট রেডি রাখতে হবে। দুই হচ্ছে ক্যালকুলেশন, খুব ভালো ক্যালকুলেশন জানতে হবে, স্মার্ট ওয়েতে ক্যালকুলেশন করতে হবে। তিন হচ্ছে ট্রিক্স, ট্রিক্স খুব ভালো জানতে হবে। কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে, ক্যালকুলেশন খুব ভালো করে জানতে হবে, ট্রিক্স খুব ভালো করে জানতে হবে। এছাড়া আরও যে রয়েছে, মনে করো থিওরি, কিছু জিনিসের থিওরি জানতে হবে। এই যে জিনিসগুলো খুব ভালো করে কিন্তু জানতে হবে আমাদেরকে ম্যাথ করতে গেলে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ করতে গেলে আমাদের কিন্তু এই কয়েকটা জিনিস খুব ভালো করে জানতে হবে। সেটা হতে পারে সেন্ট্রালের, হতে পারে রাজ্যের পরীক্ষা। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যে পরীক্ষাগুলো হচ্ছে, এই যে প্রিভিয়াস যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গিয়েছিল, ডাব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষা হয়ে গিয়েছিল, এই যে পরীক্ষাগুলোয় দেখা যাচ্ছে ম্যাথের কিন্তু একদম কনসেপ্ট থেকে কোশ্চেন করা হচ্ছে। তার জন্য আমাদেরকে কনসেপ্ট খুব ভালো জানতে হবে, এবং কনসেপ্ট যদি ভালো জানি আমরা ক্যালকুলেশনে ফেসে যাচ্ছি। তাই ক্যালকুলেশন আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, খুব কম সময়ের মধ্যে কীভাবে আমরা সেই ক্যালকুলেশন করতে পারি, তার জন্য ট্রিক্স অবলম্বন করতে হবে। তো সব কিছু নিয়ে আমি ভিডিও ধীরে ধীরে নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, মোস্ট অফ দি পার্ট, যে কোনো পরীক্ষা হতে পারে, টেট, ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে, আপার টেট যারা সায়েন্স আছে তাদের ক্ষেত্রে, এছাড়াও লাইক ডাব্লিউপি, কেপি, যে কোনো এক্সামের জন্য, যে কোনো এক্সাম, আমাদের কিন্তু নাম্বার সিস্টেম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো নাম্বার সিস্টেম থেকে আজকে আমি তোমাদের সামনে আগে নাম্বার সিস্টেম জিনিসটা কি রয়েছে সেটাকে বেসিক থেকে ধীরে ধীরে আমি কিন্তু অ্যাডভান্সে নিয়ে যাব, ধীরে ধীরে যাব। আমি একবারই তোমাদের সামনে কিন্তু প্র্যাকটিসের নিয়ে আসিনি। আমি কিন্তু চাইলে তোমাদের সামনে প্র্যাকটিসের নিয়ে আসতে পারতাম, যে কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। কিন্তু আমি কিন্তু আগে কিন্তু নাম্বার সিস্টেমের বেসিকটা নিয়ে আসছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা নাম্বার সিস্টেমের বেসিক ধারণা জানে না, কিন্তু তারা দেখা গেল শুরু করে দিচ্ছে অঙ্ক করা যে কোনো চ্যাপ্টার থেকে। না, আমাদের ধীরে ধীরে উঠতে হবে, যে কোন জায়গা থেকে কোথায় গেলে আমার সমস্যা হবে না, আমাকে সেভাবে যেতে হবে। তাই আমি আজকে তোমাদের সামনে নাম্বার সিস্টেম নিয়ে আসি। চলো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই। অবশ্যই যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো নাম্বার সিস্টেমের মধ্যে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, যে নাম্বার সিস্টেম জিনিসটা কি, অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? তো নাম্বার সিস্টেম জিনিসটা কি সেটা জানতে গেলে আমাদের একটু সিস্টেম জানা দরকার, যে সিস্টেম কি। তো সিস্টেম কি, যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে আমাদের সিস্টেমের দরকার আছে। যে কোনো জিনিস পরিচালনা করতে গেলে আমাদের সিস্টেমের দরকার আছে। যেমন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের বিভিন্ন কাজকর্ম চালাতে পারবেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসে সেখানে কিন্তু পারবেন না হস্তক্ষেপ করতে। তাই যে কোনো জায়গায় সিস্টেম রয়েছে, তুমি যেখানেই যাও না কেন সিস্টেম আছে। সেরকম নাম্বারের ক্ষেত্রেও একটা সিস্টেম রয়েছে। কি সেই সিস্টেম? তো আমরা যে সমস্ত কিছু আমরা চিহ্ন জানি সংখ্যার ক্ষেত্রে, সেই চিহ্নগুলো কি, 10টা চিহ্ন রয়েছে। সেই 10টা চিহ্ন কি বলা হয়? সেই 10টা চিহ্নের মধ্যে দেখো, লক্ষ্য করো, সেই 10টা চিহ্ন কি, 0 থেকে 8 এবং 9, এই যে মোট 10টা চিহ্ন রয়েছে, 10টা
চিহ্ন রয়েছে কোথায়, এই যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেই সংখ্যা তত্ত্বে 10টা চিহ্ন রয়েছে 0 থেকে 9, এক একটা অঙ্ক বা চিহ্ন বলা হয়। যে কোনো অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়। যে কোনো অঙ্কই হচ্ছে একটি সংখ্যা, এবং সমস্ত সংখ্যা কিন্তু কি নয়, অঙ্ক নয়। ভালো করে লক্ষ্য করে আমি বোঝাই দিচ্ছি। দেখো, আমি বলতে পারি 1 পাশে 2 দিলাম। লক্ষ্য করো 1 এবং 2, 1 এবং 2 যখন আমি একের পাশে 2 বসিয়ে দিলাম তখন একটা সংখ্যা হয়ে গেল। কি সংখ্যা হয়ে গেল? 12, 12 একটা সংখ্যা হয়ে গেল। তো এই যে সংখ্যাটা কি দিয়ে তৈরি হলো? সংখ্যাটা এক একটা চিহ্ন দিয়ে তৈরি হলো, বা প্রতীক বা অঙ্ক দিয়ে তৈরি হলো। 1 এবং 2 একসঙ্গে যখন পাশাপাশি বসিয়ে দিলাম তখন হয়ে গেল 12, এবং এটাও কিন্তু একটা কি হয়ে গেল, একটা চিহ্ন, মানে সংখ্যা হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার একদম? তাহলে আমাদের চিহ্ন আর সংখ্যা বা অঙ্ক কি জিনিস? অঙ্ক মানে প্রত্যেকটা ডিজিট একটা অঙ্ক। বোঝা গেল? ক্লিয়ার? তো এই অঙ্কগুলো দিয়ে কি তৈরি করা হয়? অঙ্কগুলো দিয়ে কিন্তু সংখ্যা তৈরি করা হয়। চলো নেক্সট। যে কোশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই জানা দরকার। তাই আমরা আগে সেগুলো সম্পর্কে ধারণা নেব, তারপরে আমরা কিন্তু প্র্যাকটিস করব। অবশ্যই প্র্যাকটিসে নিয়ে আসবো। তাই তোমরা সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো, এখানে কি বলা আছে যে প্রকৃত মান এবং স্থানীয় মান। প্রকৃত মান কি জিনিস এবং স্থানীয় মান কি জিনিস আমাদেরকে জানতে হবে। যে প্রকৃত মান কি এবং স্থানীয় মান কি। দেখো, প্রকৃত মান বলতে একটা সংখ্যার, ভালো করে বুঝবে, একটা সংখ্যার যে অঙ্কটা রয়েছে তার নিজস্ব মানকেই বোঝানো হয়। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম 2, 3, 4। কোশ্চেন বললো যে এখানে 2 এর প্রকৃত মান কত। কোশ্চেন কি বললো যে এখানে 2 এর প্রকৃত মান কত। তো 2 এর প্রকৃত মান হচ্ছে 2 নিজেই, 2 এর প্রকৃত মান 2। এবার সাপোজ এখানে বললো 3 এর প্রকৃত মান কত। প্রকৃত মান 3, 3 এর প্রকৃত মান কত, 3 হবে। 4 এর প্রকৃত মান যদি বলে তাহলে 4 এর প্রকৃত মান কিন্তু 4ই হবে। তার মানে প্রকৃত মান মানে হচ্ছে ওই যে অঙ্কটা রয়েছে তার যে নিজস্ব যে মানটা, ওটাই প্রকৃত মান। নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না এখানে। মানের যা রয়েছে তাই হচ্ছে প্রকৃত মান। ক্লিয়ারলি বোঝা গেল? তো এবার দেখো স্থানীয় মান রয়েছে কি। স্থানীয় মান কি ভালো করে বুঝবে। আমরা একটা সংখ্যা নিয়ে উদাহরণ দিয়ে আমরা স্টার্ট করি। সাপোজ 2, 3, 4 ওই সংখ্যাটাকে আমি নিলাম। 2, 3, 4 একটা 1 নিলাম শেষে। 2, 3, 4 একটা 1 শেষে আমি নিলাম। তো বলো তো এখানে 2, 3, 4 যে রয়েছে, এখানে 2 এর একটা স্থানীয় মান রয়েছে, 3 রয়েছে, 4 এর রয়েছে, 1 এর রয়েছে। দেখো 1 আমাদের কোথায় রয়েছে? 1 হচ্ছে এককের ঘরের অঙ্ক। 1 হচ্ছে এককের ঘরের অঙ্ক। তার মানে এখানে একবার রয়েছে। 4 দশকের ঘরের অঙ্ক। তো দশক মানে কি? 1 10, 10 বলা হয় একটি 10। কিন্তু এখানে 10 কতবার রয়েছে? 4 বার রয়েছে না? তাহলে 4 10 কত হচ্ছে? 4 10 বারে কত হচ্ছে? 40। তাহলে সেম আমি যদি বলি 3 শতক, শতকের ঘরে 3 রয়েছে, তাহলে 1 শতক 100। 3 শতক কত হবে? 3 ইন্টু 100 মানে কি? 300 হবে। সেম 2 মানে হাজারের ঘরে রয়েছে, 2 ইন্টু 1000 2000। তো স্থানীয় মান বলতে সেটাকেই বোঝানো হবে। সাপোজ আমাকে 2 এর স্থানীয় মান বের করতে বললো, তাহলে আমি 2 আগে লিখবো। 2 এর পরে যতগুলো সংখ্যা আছে সোজা ভাষায় যতগুলো অঙ্ক আছে ততগুলো তুমি শূন্য বসিয়ে দাও, স্থানীয় মান পেয়ে যাবে। তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। সেম এবার 3 এর যদি স্থানীয় মান বের করতে বলে, 3 আমি লিখবো, 3 এর পরে কতগুলো রয়েছে? দুটো রয়েছে, 300। সেম যদি আমাকে 4 এর বলে স্থানীয় মান, 4 আমি লিখবো, 4 এর পরে কত? একটা হচ্ছে 1, একটা শূন্য হবে। সেম যদি এবার 1 এর স্থানীয় মান বলে, 1 কে বসাবো। দেখো 1 এর পরে আর কোনো কি নেই, কোনো অঙ্ক নেই। তার জন্য 1 এর যে স্থানীয় মান একই হবে। মানে এই যে এককের ঘরের যে মানটা, যা প্রকৃত মান তাই স্থানীয় মান, কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে আর কি রকম কোশ্চেন আসতে পারে ভালো করে বুঝে নাও। তো আমি যদি এবার বলি 2, 0, 5, 4, তো 0-র স্থানীয় মান কত? আমি যদি কোশ্চেন বলি 0-র স্থানীয় মান কত, তাহলে 0-র স্থানীয় মান দেখো 0ই হবে। এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। 0 বসালে পরে শূন্য দিলে 0ই হবে, তাই না? সেম এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে যে এখানে দেখা যাচ্ছে একটা 2 রয়েছে,
সেই 2 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল বের করতে বলতে পারে। তাহলে স্থানীয় মান কি হবে 2 এর, এখানে 2 এর স্থানীয় মান হবে 2 0 0 0, আর প্রকৃত মান তো 2 নিজেই, যোগফল বললে যোগ হবে 2 0 0 2। বোঝা গেল? তো যদি কোশ্চেন এরকম বলে স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল, তাহলে যোগ করব আমরা। আর যদি বলে স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগফল, বিয়োগ করব আমরা। যদি গুণফল বলে তাহলে গুণ করব আমরা। ক্লিয়ারলি বোঝা গেল? এবার দেখো আর কি রকম কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে বলা হয় যে এমন কোন সংখ্যা রয়েছে যার প্রকৃত মান এবং স্থানীয় মানের কোনরূপ পরিবর্তন হয় না। সেই সংখ্যা একটাই রয়েছে, সেটা হচ্ছে 0। 0-র প্রকৃত মান এবং স্থানীয় মানের কোনো পরিবর্তন হয় না, যেখানেই তুমি বসাও ওর মান কিন্তু 0ই হবে। ক্লিয়ারলি বোঝা গেল? এইটা ছিল আমাদের প্রকৃত মান এবং স্থানীয় মানের একটা ধারণা। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এবার নেক্সট আমরা যাব। তো আমাদের ক্লাস কি ছিল? আমাদের ক্লাস ছিল নাম্বার সিস্টেম, বিভিন্ন সংখ্যার ধারণা। তো তার আগে আমরা কি শিখে নিলাম? তার আগে আমরা যে স্থানীয় মান এবং প্রকৃত মান রয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। এবার কি আমরা জানবো? লক্ষ্য করো যে নাম্বার যে সিস্টেমটা রয়েছে, সেই নাম্বার সিস্টেমের বিভিন্ন ভাগ, যে সংখ্যা তত্ত্ব কত রকমের হয়, সংখ্যা কত রকমের হয়, সেই সম্পর্কে আমরা জানবো। তো চলো ভালো করে লাস্ট পর্যন্ত দেখো, আমি সংখ্যা থেকে সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দেবো, আর তোমরা অবশ্যই খুব ভালো তাহলে স্কোর করতে পারবে। লক্ষ্য করো, সংখ্যা হচ্ছে প্রধানত 2 রকমের হয়। সংখ্যা প্রধানত কয় রকমের হয়? সংখ্যা প্রধানত 2 রকমের হয়। কি সেই 2 রকমের? এক হচ্ছে বাস্তব সংখ্যা, আর 2 হচ্ছে কাল্পনিক সংখ্যা। এক বাস্তব সংখ্যা, আর এক কি? আর এক হচ্ছে কাল্পনিক সংখ্যা। বোঝা গেল? ক্লিয়ার? বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যাটা কি সেটাই আমরা আগে জানবো, তারপরে কাল্পনিক সংখ্যা জানবো। বাস্তব সংখ্যা বলতে কোন সংখ্যাকে বোঝায়? সমস্ত যে মূলত এবং অমূলত সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। কি মূলত কি অমূলত অবশ্যই আমরা জানবো একটু পরেই। এবার সে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আর একটা জিনিস বলে দিই, এই যে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল যে আর, সে আর দ্বারা প্রকাশ করা হয়। কাল্পনিক সংখ্যা কি, ইমাজিনারি নাম্বার কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইমাজিনারি নাম্বার কি? ইমাজিনারি নাম্বার হচ্ছে, সাপোজ কোনো একটা সংখ্যার যদি মান মাইনাস থাকে -2, এটাকে বলা হয় কি? ইমাজিনারি নাম্বার বলা হয়। মাইনাস আসবে, কি আসবে? মাইনাস আসবে, তাকে ইমাজিনারি নাম্বার বলা হয়। চলো নেক্সট আমরা আরো ক্লিয়ারলি ধীরে ধীরে বুঝে যাবো। লক্ষ্য করো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি সংখ্যার ধারণা একদম সুন্দরভাবে যদি পেতে চাও। যে কোনো এক্সামের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সে হতে পারে টেট এক্সাম, হতে পারে পুলিশের এক্সাম, হতে পারে রেলের এক্সাম, হতে পারে এসএসসি, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। দেখো এবার আসছে কি? কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা আমরা জানবো। তো কাল্পনিক সংখ্যা কি? দেখো, কাল্পনিক সংখ্যাকে কিন্তু আই ফোঁটা দিয়ে লেখা হয়। তো কাল্পনিক সংখ্যাকে বলা হয়, এই যে এই চিহ্নটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা চিহ্ন। এই যে কাল্পনিক সংখ্যা মানে দেখো বলা আছে কি, যে √(-1) একটা কাল্পনিক সংখ্যা। সেম আমি যদি বলি যে স্কোয়ার, কাল্পনিক সংখ্যা স্কোয়ার ইকুয়াল টু, যদি আমি -1 লিখি, তাহলে স্কোয়ার তুলে গেলে এদিকে কি হবে? √(-1) হবে, হ্যাঁ কি না? এটা একটা কাল্পনিক সংখ্যা। পরীক্ষা কিন্তু আসতে পারে নিচের কোনটি কাল্পনিক সংখ্যা। নেক্সট দেখো বলা আছে, যে কোনো কাল্পনিক সংখ্যা এবং এর জটিল সংখ্যার গুণফল হলো একটি বাস্তব সংখ্যা। খুব ইম্পর্টেন্ট, রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যা আমরা একটু পড়লাম, যে কোনো কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যার গুণফল। কার জটিল সংখ্যা? ওর আবার জটিল সংখ্যার গুণফল হলো বাস্তব সংখ্যা। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো সাপোজ 2 - √3 একটা কাল্পনিক সংখ্যা। 2 - √3 একটা কাল্পনিক সংখ্যা। এর জটিল সংখ্যা, যাকে কনজুগেট নাম্বার বলা হয়, এর কনজুগেট নাম্বারটা কি হবে? 2 + √3, 2 + √3। তো আমরা যদি এটাকে গুণন করি তাহলে কি হবে বলো তো? এটাকে যদি গুণন করে দিই লাইক এইরকম করে, তাহলে কি হবে? a + b × a - b। তার মানে কি দাঁড়ালো? স্কোয়ার - b স্কোয়ার।
তো 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, বিয়োগ করলে কি হচ্ছে এখানে বলো দেখি 1। তাহলে দেখো একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম না। তার মানে বলা আছে যে কোনো কাল্পনিক সংখ্যা এবং এর যে কনজুগেট নাম্বার মানে জটিল সংখ্যা যে রয়েছে তার যে গুণফলটা হলো একটি কি সংখ্যা, একটি বাস্তব সংখ্যা। পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু আসে নিচের কোনটি মানে সত্য। এর আগের বছরে যে টেটগুলো হয়ে গেছে সেই টেটেও কিন্তু এরকম কোশ্চেন অনেক দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয়। বিশেষ করে এসএসসির এক্সামে কিন্তু সিজিএল, সিএসএসএল, লাইক এমটিএস এগুলো কিন্তু কোশ্চেন দেওয়া হয়, এমনকি রেলের গ্রুপ ডি, এনটিপিসিতেও দেওয়া হয়। তাই অবশ্যই সম্পূর্ণটা খুব ভালো করে দেখে নেবে। তো যে কোনো বলছে কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা, আমরা প্রমাণ পেয়ে গেলাম এখানে, অবশ্যই বাস্তব সংখ্যাটা রাইট। 2 নম্বর দেখো বলছে যে এখানে শুধুমাত্র কাল্পনিক অংশটির চিহ্ন পরিবর্তন, মানে প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস করা হয়। মানে এই যে প্লাস থাকলে এই যে এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল, আর এখানে যদি প্লাস থাকতো ওখানে মাইনাস হয়ে যেত, তাহলে কনজুগেট নাম্বার তো জটিল সংখ্যা আমরা পেয়ে যেতাম। বোঝা গেল? ক্লিয়ার? এই যে এখানে দেওয়া আছে 2 3 + 2i, ওটা মানে ইমাজিনারি নাম্বার, অনুবন্ধী হলো 2 মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? এটাকে বলা হচ্ছে আমার কাল্পনিক সংখ্যা সম্পর্কে যে ধারণা আমাদের দরকার আমরা কিন্তু পেয়ে গেলাম। তো যদি অবশ্যই ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে, আর ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে যাতে অন্যরাও এই ভিডিও অন্যদের কাছে পৌঁছে যায় এবং তারাও যেন সংখ্যার ধারণা খুব ভালো করে নিয়ে নেয়। যে কোনো ক্লাসের ক্ষেত্রেও হতে পারে এই সংখ্যার ধারণা আমাদের গুরুত্বপূর্ণ। এবার চলো বাস্তব সংখ্যা। তো আমি আর একটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। এই সংখ্যা যে রয়েছে না, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো, এই সংখ্যার কথাই বলে দিচ্ছি আমি। নাম্বার সিস্টেম এগুলো হয় 1 ডেসিমেলে, 2 বাইনারি, ডেসিমেল বাইনারি, অক্টা ডেসিমেল, আর হচ্ছে হেক্সা। এই 4 রকমেরই হয়। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল। তো ডেসিমেলটা নিয়ে আমরা শিখবো, কারণ বাকিগুলো আমাদের দরকার নেই অতটা, আমাদের ডেসিমেল নিয়ে ধারণা। চলো বাস্তব সংখ্যা, ডেসিমেল নাম্বার ভালো করে বুঝবে যে ডেসিমেল নাম্বারটা কি জিনিস। তো এই যে বাস্তব সংখ্যা যে রয়েছে না, এই বাস্তব সংখ্যা বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, আমি তো বললাম যে মূলদ আর অমূলদ সংখ্যা, সেগুলোর মধ্যে আবার কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ, সে তাদেরকে কি বলা হয়, কোন সংখ্যাকে, সেটা আমরা জেনে নেব ধীরে ধীরে। দেখো বাস্তব সংখ্যা প্রথমে বলা আছে ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বার কোনগুলো, যেগুলো ভগ্নাংশের আকারে, কি আকারে, ভগ্নাংশের আকারে থাকে, দশমিক আকারে থাকবে, সেগুলোকে ডেসিমেল বলা হবে। এইখানে কি চলে আসবে, এখানে মূলদ সংখ্যা চলে আসবে, আর একটা কি চলে আসবে, অমূলদ সংখ্যা চলে আসবে। তো এখানে কি চলে আসবে, ডেসিমেল নাম্বার। প্রথমত আমরা কি জেনে গেলাম, ডেসিমেল নাম্বার মানে ভগ্নাংশ যেগুলো দশমিক দিয়ে রয়েছে সেগুলো ডেসিমেল নাম্বার বলা হয়। এই ডেসিমেল নাম্বার সম্পর্কে আমরা এবার ধারণা নেব। চলো, তো ডেসিমেল নাম্বারটা করতে গেলে আমাদের জানা দরকার দেখো বলা আছে এখানে ডেসিমেল নাম্বারের, ভালো করে দেখে নাও, আমি ক্লিয়ারলি আরো বোঝা দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেখো ডেসিমেল নাম্বারের যে প্রকার রয়েছে, এক রিকারিং নাম্বার অর টার্মিনেটিং নাম্বার, মানে ডেসিমেল, রিকারিং ডেসিমেল, আর হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। কি রিকারিং ডেসিমেল, কি টার্মিনেটিং ডেসিমেল, আমরা তা একটু জেনে নেব। রিকারিং ডেসিমেল বা টার্মিনেটিং যে ডেসিমেল রয়েছে সেটা কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ হতে পারে, বা পৌনঃপুনিক ভগ্নাংশ বা পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ হতে পারে। সেই সমস্ত সংখ্যাকে বলা হয় কি রিকারিং ডেসিমেল অথবা টার্মিনেটিং ডেসিমেল বলা হয়। তো কোন কোন সংখ্যা সেগুলো দেখো, লেখা আছে 0.5 মানে 5, 0.1, 0.33333 কন্টিনিউ। তাহলে আমরা এটাকে বলতে পারি 0.3, এই যে এটাকে পূর্ণক্রমিক বা আবৃত্ত বলা হয়। কি তাহলে এই সংখ্যাটা কিসের উদাহরণ, ডেসিমেল নাম্বারের একটা রিকারিং ডেসিমেল বা টার্মিনেটিং ডেসিমেল নাম্বারের উদাহরণ। ক্লিয়ার?
তো এবার চলো আমরা আর একটা জেনে নেব, নন রিকারিং ডেসিমেল অর নন টার্মিনেটিং ডেসিমেল, মানে যার কি, যে অপুনরাবৃত্ত, যে রিপিটেড হয় না, যে কন্টিনিউ চলে কিন্তু রিপিটেড হয় না, সেগুলোকে বলা হয় নন রিকারিং বা নন টার্মিনেটিং, মানে যার শেষ নেই, অসীম। বোঝা গেল দশমিক ভগ্নাংশ অসীম। কিরকম সেটা দেখো, 0.45678 লাইক কন্টিনিউ, আরও আছে 1 2 চলতে থাকে এগুলোকে। যেমন আরও এক্সাম্পল দেওয়া যায়, 0.12122222 কন্টিনিউ লাইক। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নন রিকারিং ডেসিমেল আর নন টার্মিনেটিং ডেসিমেল।